আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। বিকশিত ভারত যে তৈরি হচ্ছে, বিকশিত ভারতের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের যে সরকার চলছে, মোদীজি সরকার, সেই সরকার দেশের উন্নতিকল্পে, দেশের বিকাশের দিকে যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, সেই বিষয়ে আপনাদের সামনে রাখার বিষয় আছে। আপনারা জানেন, ভারতবর্ষে এতদিন পর্যন্ত 2014 সাল পর্যন্ত 74টি মাত্র বিমানবন্দর ছিল। এখন সেখানে 149টি বিমানবন্দর রয়েছে। 2047 সালের মধ্যে দেশে 4500, প্রায় 4500 নতুন ট্রেন চালু করার লক্ষ্য নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এগিয়ে চলেছেন। তার মধ্যে 49টি বন্দে ভারত ট্রেন থাকবে। 2014 সাল থেকে প্রতিদিন 37 কিলোমিটার নতুন রাস্তা হচ্ছে, যেটা 2013 সাল পর্যন্ত ছিল মাত্র 12 কিলোমিটার, এবং 1.46 লক্ষ কিলোমিটার জাতীয় সড়ক এবং 3.28 লক্ষ গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়ে গেছে অলরেডি। আগামী দিন আমরা দেখতে পাচ্ছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে 12টা লেন তৈরি হবে। তার যে কাজ, সেই কাজ শুরু হয়ে গেছে, লোকার্পণও হয়ে গেছে। আপনারা দেখেছেন, বিগত প্রায় 5 বছরের বেশি সময়, 19 সাল থেকে 24 সাল, বিনা পয়সায় রেশন 80 কোটি মানুষ বিনামূল্যে রেশনের ব্যবস্থা প্রধানমন্ত্রী করেছেন। সেটা এখনও পাচ্ছেন, আগামী 26 পর্যন্ত পাবেন, সেটাও নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 4 কোটিরও বেশি গরিব মানুষের পাকা বাড়ি অলরেডি পেয়ে গেছে, বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো হয়ে গেছে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে 53 লক্ষ রাস্তায় বিক্রেতাকে ঋণ দেওয়া হয়েছে। 59 কোটিরও বেশি জনধন অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গরিব মানুষের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে 11.8 কোটিরও বেশি কৃষককে 2.8 লক্ষ কোটিরও বেশি টাকা সরাসরি আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। বিনামূল্যে 10 কোটিরও বেশি এলপিজি সংযোগ এবং 12 কোটিরও বেশি শৌচালয় নির্মাণ করা হয়েছে। আয়ুষ্মান ভারতের অধীনে 55 কোটি উপভোক্তার 5 লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে, যে এখানকার মুখ্যমন্ত্রী সেই আয়ুষ্মান ভারতের যে সুবিধা আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এখনো পাচ্ছি না। আজ ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং ডিজিটাল আদান প্রদানে 1 নম্বর। অনুচ্ছেদ 370 অপসারণের পরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা কমেছে এবং পর্যটনে অভূতপূর্ব জোয়ার এসেছে। লোকসভা এবং বিধানসভার মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত হয়েছে। চন্দ্রযান 3 এর মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। ভারতের সভাপতিত্বে 2023-এর G20 সম্মেলনের সফলভাবে সংগঠিত করেছে ভারত। অযোধ্যা শ্রীরাম মন্দির বা রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেটাও আমরা বিশ্বের দরবারে দেখেছি, তার কি প্রভাব বা সাড়া পড়েছে। করোনাকালে বন্দে ভারত মিশনের অধীনে 2.97 কোটি মানুষকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
এবং সুদান, ইউক্রেন, লিবিয়া এবং ইয়েমেন থেকে প্রায় 30,000 জনের বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, আপনারা প্রতিদিন দেখছেন এই যে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর যে সফর, রাজনৈতিক সভা, সেখানে রাজনৈতিক সভার আগেও সরকারি প্রকল্পের উদ্বোধন তিনি সরকারিভাবে করছেন। আমরা দেখেছি 1 তারিখে আরামবাগে, 2 তারিখে 2,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা হয়েছে। তাই বিকশিত ভারতের লক্ষ্যে যে প্রধানমন্ত্রী ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন, সেটাকে আমাদের সামনে রাখার জন্য, মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা এটা আপনাদের কাছে রাখলাম। এরপরে বিস্তারিত আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং আমাদের পূর্বতন সভাপতি ভাস্করবাবু এই বিষয়ে রাখবেন। ঘোষণা হয়েছে শুভেন্দু অধিকারীর ভাইও তার মধ্যে পরিবারতন্ত্র বলতে যেটা আপনারা বলছেন সেটা কিন্তু পরিবারতন্ত্র নয়। একটা পরিবারে 5 জন লোক থাকতে পারে একটা পলিটিক্সের মধ্যে, কেউ পলিটিক্সে আরও ইন্টারেস্টেড হতে পারে, সেও আসতে পারে, কারণ সেখানে কোথাও বাধা নেই। কিন্তু পরিবারতন্ত্র বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে একটা দলের শীর্ষ নেতৃত্ব, তার জায়গায় যখনই কেউ আসবে সেই দলের সেই নেতৃত্বের যারা পরিবার, সে এসে সেই শীর্ষতম ক্ষমতা দখল করবে। এটা হচ্ছে পরিবারতন্ত্র। এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আপনারা দেখবেন না। ভারতীয় জনতা পার্টির যারা সভাপতি হন তাদেরও আপনারা যদি ব্যাক হিস্ট্রি দেখেন, তার থেকেই আপনারা পরিষ্কার বুঝে যাবেন নরেন্দ্র মোদী যেখান থেকে এসেছেন তার সেই জায়গা থেকেও আপনারা যদি বিচার করেন তাহলেও আপনারা বুঝতে পারবেন। দাদা, এবারের নির্বাচনে লোকসভা সন্দেশখালী হাতিয়ার করে কি পশ্চিমবাংলায় বিজেপি লড়াই করবে? সন্দেশখালীকে হাতিয়ার করার দরকার নেই। সন্দেশখালী আজকে তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। যে জায়গায় সন্দেশখালী ঠেলে দিয়েছে তৃণমূলকে, রাজ্য সরকারকে ওপেন করে দিয়েছে সাধারণ মানুষের কাছে যে আজকে তারা কিভাবে অত্যাচারিত সেই সব জায়গায়, এবং কাদের দ্বারা। শেখ শাহজাহান, যে নাকি বাংলাদেশ থেকে এসেছে, সেখানকার লোকই নয়, সেখানকার নাগরিক, তাকে জোর করে করা হয়েছে। সুতরাং এই অবস্থায় আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে নিজেদের জায়গায় রাখতে পারবো কিনা, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বড় প্রশ্ন হওয়া উচিত, এবং সেই প্রশ্নের উত্তরই যেন তারা আগামী দিনে ভোটের বাক্সে দেন। অযোধ্যা মন্দিরের কতটা প্রভাব পড়বে? আপনারা সারা ভারতবর্ষ জুড়ে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল বলছে মন্দির করছেন, কিন্তু রোজগারের ব্যবস্থা করছেন না প্রধানমন্ত্রী। আজকে অযোধ্যা মন্দির, রাম মন্দিরকে কেন্দ্র করে সেখানকার লোকাল সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী, রিক্সা চালক, অটো চালক, তারা এত বেশি খুশি, এত বেশি আনন্দিত যে তাদের ব্যবসা দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। আজকে ইন্টারন্যাশনাল একটা জায়গা হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরের জায়গা, এবং পুরো অযোধ্যা, পুরো ইউপি, সেখানে আজকে ফরেন ডলার আসতে আরম্ভ করেছে। সেখানকার অর্থনৈতিক উন্নতি এখন সব থেকে বেশি, অগ্রগতি সব থেকে বেশি। বিভিন্ন জায়গা থেকে লোক এসে সেখানে ব্যবসা করার জন্য জমি কিনতে চাইছেন, এবং আপনারা শুনেছেন যে অমিতাভ বচ্চন তিনিও সেখানে জমি কিনে সেখানে স্থায়ীভাবে থাকতে চাইছেন। কেন? এই যে একটা মন্দিরকে কেন্দ্র করে যে কত কিছু হতে পারে, এই ধারণাটা যারা মন্দির বিরোধী তাদের নেই। এবার লোকসভায় আপনাদের প্রধান এজেন্ডা কী হবে, যেটা নিয়ে আপনারা প্রচারের মাঠে নামবেন? মোদিজি একদম পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের গরিব, যুবক, মহিলা এবং কৃষক, এদের উন্নয়ন ও এদের সঙ্গে নিয়ে এগিয়ে চলা, এটাই হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য। কদিন বিস্তারিত বলেছেন সমস্ত প্রকল্প এবং যোজনার ব্যাপারে, যে বিকশিত ভারতের লক্ষ্যে আমরা কিভাবে এগোচ্ছি। আমি শুধু তার সঙ্গে একটু সংযোজন করতে চাই, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে, যে আজকে সারা পশ্চিমবঙ্গবাসী শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে রাজনীতির এই মহাযজ্ঞে এমন একজন মানুষকে তারা পেয়েছে যিনি নিজের বলতে কিছুই ভাবেন না, নিজের পরিবারের কথা ভাবেন না, যিনি কোনো তুষ্টিকরণের রাজনীতির সঙ্গে নেই। তিনি 140 কোটি মানুষের জন্য চিন্তা করছেন। 2014 সালের পর থেকে আজ পর্যন্ত একটা ছুটি তিনি নেননি, এবং তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, তখন থেকেও যদি আমরা দেখি তার একটা ছুটি নেই। তো এই ধরনের একজন মানুষ, যিনি ভারতবর্ষের নিবেদিত প্রাণ দেশের জন্য, যার কাছে দেশই প্রথম দেশই শেষ, সেই একজন মানুষকে আজকে রাজনীতির এই আঙিনায় আপনারা পেয়েছেন,
এবং এতগুলো যোজনার মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন যে তিনি ভারতবর্ষকে এই স্বল্প সময় কোথায় নিয়ে যেতে চাইছেন। আগামী দিনে $3 ট্রিলিয়ন লক্ষ্যে তিনি এগোচ্ছেন ভারতবর্ষকে নিয়ে যাওয়ার জন্য, এবং তার সত্যতা প্রমাণিত হয়ে গেছে যে আমরা 11তম স্থান থেকে আজকে পঞ্চমতম স্থানে অর্থনৈতিক দিক দিয়ে এসেছি। তো এরম একজন প্রধানমন্ত্রী যাকে আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষ এই চেয়ারে এই ধরনের মানুষ দেখেনি, তো তার জন্যে আমরা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন করব যে আপনারা এর আগে দেখেছেন যে জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কার জন্য করে গেছিলেন? ইন্দিরা গান্ধী যখন করেছিলেন তার ছেলে রাজীব গান্ধী করেছিলেন সোনিয়া গান্ধী চেষ্টা করছেন রাহুল প্রিয়াঙ্কা, তাদের জোট সঙ্গী অখিলেশ, সেও তার বাবার থেকে তার প্রাপ্ত সব কিছু, লালুর থেকে তেজস্বী যাদব। এবং পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন যে সরকার লুট করে নিয়ে চলে যাচ্ছে, তার যিনি নেত্রী তিনি তার ভাইপোর জন্য সব কিছু করার চেষ্টা করছেন। তো এই পরিবারবাদের বিরুদ্ধে তার একটা বড় লড়াই, এবং এই লড়াইয়ে তিনি চান যে সমস্ত পশ্চিমবঙ্গবাসী সামিল হন, তার সঙ্গে থাকুন। এবং আমরাও আশা করব যে আগামী দিনে পশ্চিমবঙ্গে তারা বিশেষভাবে সচেতন রাজনৈতিকভাবে, এত বড় দুর্নীতির সঙ্গে তারা মনে হয় আগামী দিনে থাকবেন না। সুতরাং নিশ্চিতভাবে 42-এর জায়গায় অন্তত 40টা সিট ভারতীয় জনতা পার্টি এবারে পেতে পারে, এই আশা রেখে আমি সবাইকার কাছে আবেদন রাখছি আমাদের এই ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার পক্ষ থেকে।